হুকাকাশি সিরিজে আজকের গল্প হীরক রহস্য। বেলা তখন আন্দাজ 1টা। খাওয়া দাওয়ার পর হুকাকাশির বাইরের ঘরের বসিয়া খবরের কাগজ পড়িতেছিলেন। এমন সময় বেহারা অমৃত একখানা ভিজিটিং কার্ড আনিয়া উপস্থিত করিল। একবার সেদিকে চাহিয়া তিনি দেখিলেন নামটা অচেনা। সঙ্গে করে ভেতরে নিয়ে এসো বলিয়া খবরের কাগজখানা তিনি একপাশে সরাইয়া রাখিলেন। একটু পরেই প্রৌঢ় বয়সী যে বাঙালি ভদ্রলোকটি ভেতরে ঢুকিয়া হুকাকাশিকে অভিবাদন জানাইলেন, তাহার পানে মুহূর্তকাল তাকে নির্নিমেষে তাকিয়া থাকিতে হইল। বাস্তবিকই কার্ডে লেখা নামটা আগে হইতে দেখা না থাকিলে ইনি যে বাঙালি তা বুঝিতে হুকাকাশির মতো লোকেরও কষ্ট হইত। প্রায় সাহেবের মতোই ধবধবে রং, পা হইতে গলা অবধি নিখুঁত সাহেবের পোশাক, চলিবার এবং কথা বলিবার ভঙ্গিটি পর্যন্ত সাহেবী ধরনের। ভদ্রলোকের মুখখানা কিন্তু বড়ই মলিন, চোখে দুশ্চিন্তার স্পষ্ট ছাপ রহিয়াছে। আগন্তুকটি প্রথম আলাপ শুরু করিলেন, বলিলেন, আমাকে আপনি চিনতে পারবেন না, কিন্তু আমাদের ফার্মটার নাম সম্ভবত আপনি শুনেছেন। কোন ফার্ম? হুকাকাশি প্রশ্ন করলেন। সেন অ্যান্ড সরকার লিমিটেড, জুয়েলার্স। হ্যাঁ, এই নাম হুকাকাশি শুনিয়াছেন বটে। সাধারণত জুয়েলার্স বা মণিকার বলতে যাহা বুঝায়, ইহারা তা হইতেও একটু স্বতন্ত্র ধরনের। অবশ্য হীরা জহরত এরাও বেচেন বটে, কিন্তু কারবারের প্রধান কাজ হীরা পালিশ এবং কাটাই করা। কিছুদিন হইল এরা দমদমে ছোটোখাটো একটা কারখানা খুলিয়াছেন, সে খবরও হুকাকাশি রাখেন। ঠিক বিলাতি কারখানা কায়দা না হইলেও কারখানাই বটে। আগন্তুক, তার নাম মিস্টার সেন, আবার কহিলেন, আমি এই কারবারের সিনিয়র পার্টনার। হল্যান্ডের আমস্টারডামে 20 বছর হাতে কলমে কাজ শিখে এসে এখানে ব্যবসার পত্তন করেছি। কাজকর্ম চলছিল ভালোই, কিন্তু মিস্টার হুকাকাশি, হঠাৎ আমার এক বিপদ উপস্থিত হয়েছে। হুকাকাশি একটু নড়িয়া চড়িয়া বলিলেন, সব কথা আবার খুলে বলুন। বিঘাউনির রাজার নাম শুনেছেন বোধ করি। তিনি আমাদের একজন বাঁধা খদ্দের। দিন কতক আগে তার কাছ থেকে একটা হীরা আসে, সেখানাকে হাল ফ্যাশন অনুযায়ী কেটে পালিশ করে দিতে হবে। কালকে কারখানায় আমাতে আর আমার পার্টনার সরকারের মধ্যে এই নিয়ে কথাবার্তা হয়। হীরাখানা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেশ করে দেখিয়ে দিই যে কিভাবে কাটলে ওখানার জৌলুস সব থেকে বেশি খুলবার সম্ভাবনা। ঠিক হলো, আমার উপদেশ মতো আমার সম্মুখে আজ ওটা কাটা হয়। কাল আমার সময় ছিল না, কাজের তাড়ায় বার হতে হয়েছিল। দিনের শেষে কাল যখন কারখানা বন্ধ করা হয়, তখন ওখানা ঠিক জায়গাতে ছিল। আবার হীরার কেস বন্ধ করে চাবি দেওয়া হলো। কিন্তু আজ কারখানা এসে দেখতে পেলাম কেসে হীরাখানা নেই, তার খোলটা কালি পড়ে আছে। অর্থাৎ রাত্রির বেলায় হীরাটি চুরি গেছে। অথচ কিভাবে হীরা চুরি হলো বা যেতে পারে সেটা আকাশ পাতাল ভেবেও আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না। সমস্ত কারখানার একটা বর্ণনা দিলেই আপনি বুঝতে পারবেন। যে প্রকাণ্ড হলঘরটাতে আমাদের কাজ হয়, হীরা থাকে, সেটার থেকে বাইরে বেরোনোর একটি মাত্র দরজা। ঘরে আর দ্বিতীয় দরজা নেই। ল্যাচ দিয়ে কি সেই দরজা খোলা হয়, বন্ধ হয় সেইভাবে। আমার আর মিস্টার সরকারের হাতেই শুধু তার চাবি, আর কারো হাতে সে চাবি কখনোই পৌঁছতে পারে না। দরজার পরেই বাইরে শক্ত লোহার কোলাপসিবল গেট, তারও চাবি শুধু আমাদের দুজনের কাছে। কারখানা ছুটি হলে প্রত্যহ আমি নিজে হাতে প্রথমে ভেতরের দরজা, তারপর কোলাপসিবল গেট বন্ধ করে দিই। হলের ভেতর আলো আসবার জন্য অনেকগুলি জানলা অবশ্যই রাখতে হয়েছে, তবে সেগুলি মানুষের নাগালের অনেকখানি উঁচুতে। সবগুলো জানলাতেই প্রথমত মোটা মোটা লোহার শিক, তার ওপর আগাগোড়া মিহি তারের জালে ছাওয়া। মাছিটিরও গলবার জো নেই। জানলার পাল্লা আগাগোড়া লোহার, কাজ বন্ধ হয়ে গেলে ভেতর থেকে সেগুলো এঁটে দেওয়া হয়। ঘরের ভেতর কাজ চলবার সময় যে সব আবর্জনা জঞ্জালের সৃষ্টি হবে তা পর্যন্ত একটু নড়চড় হওয়ার উপায় নেই। হলের সঙ্গে লাগানো চৌবাচ্চার মাপের উঁচু আর একটা ঘর আছে,
শুধু একটা নর্দমা দিয়ে হলঘরের সঙ্গে তার যোগাযোগ। আমরা এটাকে বলি চৌবাচ্চা ঘর। ওই নর্দমা পথে সমস্ত জঞ্জাল চৌবাচ্চা ঘরে এসে জড়ো হয়। এই চৌবাচ্চা ঘরে ঢোকবারও একটিমাত্র দরজা, চাবি থাকে কেবল আমার আর মিস্টার সরকারের কাছে। আমরা দুজনা ছাড়া এ ঘরে অন্য কারো ঢুকবার হুকুমই নেই। রোজ বিকেল 5টায় কারখানা বন্ধ হলে আমি এসে জঞ্জালগুলো পরীক্ষা করে দেখে আবার বন্ধ করে যাই। হল ঘরে তবু জানলা আছে, এখানে সে বালাইও নেই। থাকবার মধ্যে আছে কেবল বাতাস প্রবেদের জন্যে ছাতের কাছাকাছি দেয়ালের গায়ে দুটো ছোট ছোট ফোকর। মোটা শিকও সেখানে এমনিভাবে বসানো যে মানুষের সাধ্য কি সেখানে কোনো রকমের দন্তস্ফুট করে। মেঝের ওপর থেকে চৌবাচ্চা করে ছাদ 14 ফুট। দিনরাত বন্দুক কাজে বরকন্দাজ পাহারা দিচ্ছে, একজন চৌবাচ্চা ঘরের কাছে, একজন ঠিক তার উল্টো দিকে। একতলায় কারখানা, দোতলায় আমার কোয়ার্টার। আজ বেলা 10টায় কারখানা খোলবার সময় বরাবরকার মতো বিশেষ লক্ষ্য করে গেছি, দরজা জানলা কোথাও এতটুকু আঁচড়ের দাগ নেই। হীরার কেসগুলোও দিব্যি তালাবন্ধ আছে। কাজেই কীভাবে হীরাখানা খোয়া যেতে পারে তা বাস্তবিক একটা প্রকাণ্ড রহস্য। আপনি হয়তো বলবেন, কাজ করবার সময় কারিগরদের ভেতরেই কেউ হয়তো এই দুষ্কর্মটি করেছে। কিন্তু আমি আপনাকে বলছি মিস্টার হুকাকাশি, তা একেবারেই অসম্ভব। অসম্ভব এই জন্যে যে আমাদের ওখানকার নিয়মই হলো এই যে একবার কাজের ঘরে ঢুকলে কারখানা বন্ধ হওয়ার আগে আর কেউ সে ঘর থেকে বাইরে আসতে পারবে না। টিফিনের জন্যে জলখাবারও খেতে হবে ওই ঘরের ভেতর। যার যা খেতে অভিরুচি বাড়ি থেকে সঙ্গে নিয়ে আসতে পারে। ঘরের এক পাশে কাঠের পার্টিশন দিয়ে জলের কল, বাথরুম সবই করে রাখা হয়েছে। বাইরে আসবার কোনো দরকার নেই। কাজের ঘন্টা বাজবার সঙ্গে সঙ্গে ঘরের একমাত্র ভেতর দরজাটা আমরা বন্ধ করে দিই, আর সেই বন্ধ দরজার এপাশে সারাক্ষণ একটা দরওয়ান মোতায়েন থাকে। মিস্টার সরকার এবং আমি ছাড়া সারা দিনে ও ঘরে আর কোনো প্রাণীর ঢোকবার উপায় নেই, হুকুমও নেই। তারপর ছুটির ঘন্টা বেজে গেলে কারিগরদের একে একে দরজার সামনে আনা হয়। তন্ন তন্ন করে তাদের দেহ তালাশ করে তবে আমি ফটকের বাইরে যেতে দিই। 20 বছর আমস্টারডামে চাকরি করে এসেছি। হিরে সরিয়ে নেওয়ার যত রকম সম্ভব অসম্ভব ফন্দি ফিকির আছে, কোনোটাই আমার জানতে বাকি নেই। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমার চোখে ধুলো দিয়ে যে কেউ সরে যেতে পারেনি এ কথা ধ্রুব সত্য। আর তাছাড়া তার তো প্রত্যক্ষ প্রমাণই আছে। দিনের শেষে কেস বন্ধ করার সময় হিরে তো কেসেই দেখা গেছে। এক ভৌতিক কাণ্ড ছাড়া এ রহস্যের তার কোনো সমাধানই আমি দেখতে পাই না। অথচ সময় মতো রাজা বাহাদুরকে তার হীরা ফিরে দিতে না পারলে আমাদের দশা কী হবে একবার ভেবে দেখুন আপনি। ভদ্রলোক হাতের তেলের ওপর কপালের ভর রাখিয়া ম্রিয়মাণভাবে মেঝের দিকে তাকিয়া রইলেন। হুকাকাশি ধীরে ধীরে এক টিপ নস্যি নইয়া কহিলেন, ও হীরা চুরির ব্যাপারটা আজকাল কলকাতায় একটু সংক্রামক হয়ে দেখা দিয়েছে দেখতে পাচ্ছি। শুধু আপনি নন, আরও 2-1 বণিকার এ বিষয়ে আমার কাছে পরামর্শ করতে এসেছিল। আচ্ছা, আপনি এখন দমদমে ফিরে যান, ঘণ্টাখানেক বাদেই আমি আসছি। মিস্টার সেন গিয়ে মোটরে উঠিতেই হুকাকাশি টেলিফোনে রিসিভারটা তুলিয়া লইলেন। হ্যালো, কে রণজিৎ বাবু? ভারী ইন্টারেস্টিং। আর একটা হীরা চুরির কেস। হ্যাঁ, এবার দমদমের সেন আর সরকার কোম্পানি থেকে। হাতে সময় আছে? একবারটি যেতে পারবেন আমার সঙ্গে ওখানে? ও, আধ ঘন্টার মধ্যেই আসছেন? আচ্ছা, আমি তাহলে তৈরি হয়ে থাকি। যথাসময়ে রণজিৎকে সঙ্গে লইয়া হুকাকাশি দমদমের সেন অ্যান্ড সরকারের কারখানায় উপস্থিত হইলেন। মিস্টার সেন ফটকের সামনে অপেক্ষা করিতেছিলেন। অল্প পরে মিস্টার সরকারও আসিয়া জুটিলেন। হুকাকাশি বলিলেন, সময় নষ্ট না করে প্রথমে চলুন অকুস্থানে যাওয়া যাক, মানে যেখান থেকে হীরাটা অদৃশ্য হয়ে গেছে সেখানে। দরজা খোলা হইল। চারিজনই প্রকাণ্ড হলটার ভিতরে আসিয়া ঢুকিলেন। সে সময়টা টিফিনের। কারিগরেরা কাজকর্ম ছাড়িয়া ঘরের মধ্যেই যে যার টিফিন খাইতে বসিয়া গেছে। কেউ টিফিন ক্যারিয়ারের বাটি হইতে রুটি তরকারি বার করিতেছে, কেহ বা গুড় সহযোগে চিরা চিবাইতেছে।
কারো কারো আবার স্বাস্থ্যকর জিনিসের ওপর ততটা মুখরোচক হলেই হইল। তাহারা ন্যাকারার পুঁটলি খুলিয়া বাইর করিতেছে ঝুরি ভাজা। কেহ বা দুনিয়ার একমাত্র সার বস্তুটাকে শুধু চিনিয়াছে, অর্থাৎ সেই প্রচণ্ড গরমের মধ্যেও থার্মোফ্লাস্ক খুলিয়া কেবল বাটি বাটি চা গিলিতেছে। রণজিৎ একটু হাসিয়া মিস্টার সেনকে লক্ষ্য করিয়া বলিল, না, আপনার কারিগরের মধ্যে ভোজন বৈচিত্র্য আছে বলতে হবে। কেউ কেউ স্বাস্থ্য সম্পর্কে বেজায় সতর্ক, আবার কেউ কেউ সে বিষয়ে তোয়াক্কাই রাখে না। হুকাকাশি টিপ্পনি কাটলেন, অর্থাৎ খাদ্য বিজ্ঞান সম্বন্ধে বিশেষজ্ঞ, আবার কেউ কেউ আবার বিশেষজ্ঞ এবং বিশেষজ্ঞ দুই। ওই দেখুন, পাছে বাতাস লেগে খাবার নষ্ট হয়ে যায় সেই ভয়ে ওই লোকটা খাবারের বাক্সে ছোট ছোট কতগুলো ফুটো করে নিয়েছে, অথচ খাবার বেলায় খাচ্ছে তেলে ভাজা বেগুনি। এক কথা যাকে সদ্য বিষ বললেই চলে। মুখে রসিকতা করিতে থাকিলেও হিকাকাশি তীক্ষ্ণ দৃষ্টিতে সমস্ত ঘরখানাই পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করিতেছিলেন। গলার স্বর নামাইয়া বলিলেন, বাস্তবিকই আপনারা একটা অভেদ্য দুর্গই তৈরি করে ফেলেছেন মিস্টার সেন। কোনো বাইরের লোকের পক্ষে এখানে ঢুকে কোনো কিছু সরিয়ে নেওয়া যেমন অসম্ভব, তেমনি ভেতর থেকেও যে কোনো লোকের পক্ষেই বাইরে কোনো জিনিস চালান দেওয়াও দুঃসাধ্য ব্যাপার। উপরের ওই জানলার পাল্লাগুলি দেখছি খাঁটি স্টিলের। কাজ বন্ধ হয়ে গেলে নিশ্চয়ই ওগুলোকে ভেতর থেকে এঁটে দেওয়া হয়। এইগুলোই বুঝি হীরার কেস? আজ্ঞে হ্যাঁ, এগুলোও খাঁটি স্টিলের তৈরি। কেসের ভেতর প্রতিটি হীরার জন্য আলাদা আলাদা খোপ আছে, গায়ে নম্বর আটা। এখন কাজ চলছে, তাই কেসের ডালা খোলা। মিস্টার সরকার এগুলোর কাছাকাছিই থাকেন। ছুটির সময় প্রত্যেকটি খোপে হীরা আছে কিনা দেখে নিয়ে ডালা বন্ধ করে চাবি এঁটে দেবেন। তার মানে লোহার সিন্দুকের মধ্যে এগুলো রাখা হলো। বুঝেছি, এখন চলুন পার্টিশনটার ওধারটা একবার দেখে আসা যাক। বাহ, এদিকেও তো দেখছি আপনার সতর্কতার সীমা নেই, একেবারে দুর্গ। পার্টিশনের এধারে আসিয়া হুকাকাশি হঠাৎ জিজ্ঞাসা করিলেন, আপনার কারিগরেরা কি মাঝে মাঝে খিচুড়ি দিয়েও টিফিন করে থাকে নাকি? খিচুড়ি? কই, দেখিনি তো কখনো। তা খেতে পারে, আশ্চর্য কি। আমি কিন্তু রান্না করা খিচুড়ির কথা বলছি না, কাঁচা খিচুড়ি। কাঁচা খিচুড়ি? সে আবার কি? নইলে এগুলো এখানে এলো কোত্থেকে? এই দেখুন। বলিয়া তিনি গুটি কয়েক ডাল এবং চাল মেঝে থেকে তুলিয়া মিস্টার সেনের হাতে দিলেন। এগুলির দিকে কিন্তু আর কারোর নজর পড়ে নাই। সেন এবং সরকার পরস্পরের দিকে তাকাইয়া মুখ চাওয়াচাই করিতে লাগিলেন। ব্যাপারটি তাহাদের কিছুই বোধগম্য হইল না, কিন্তু হুকাকাশির আর তখন সেদিকে ভ্রুক্ষেপ নাই। তিনি একখানা ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে ততক্ষণ ঘরের মেঝে পরীক্ষা করিতে বসিয়া গেছেন। পরীক্ষা করিতে করিতে হঠাৎ রণজিৎকে উদ্দেশ্য করিয়া বলিলেন, দেখুন তো রণজিৎবাবু, মেঝের ওপর ছড়ানো এগুলো কি? রণজিৎ খানিকটা দেখিয়া নিয়া কহিল, এ তো দেখছি বালি। কিন্তু সাধারণ বালি নয় নিশ্চয়ই? না না, হাতে করে অত জোরে রগড়াবেন না, কিরকম খড়খড়ে দেখছেন তো, হাত চড়ে যাবে যে। মিস্টার সেনেরও কৌতূহল হইয়াছিল। হাতে করিয়া জিনিসটা তুলিয়া নিয়া কহিলেন, এ তো দেখছি কাঁচের গুঁড়ো। কারখানায় এ জিনিস আনলে কি? কাকাশি বলিলেন, আবার এদিকটা দেখা হয়ে গেছে, আর কোনো জায়গা যদি দেখাবার থাকে তো চলুন মিস্টার সেন। আবার কোন জায়গা? সবই যখন দেখা হলো, তখন আপনাদের চৌবাচ্চা ঘরটাই বা বাদ যায় কেন? চলুন ওটাও দেখে আসি। হল হইতে বাহির হইয়া সকলে চৌবাচ্চা ঘরের দরজার সামনে আসিয়া দাঁড়াইলেন। মিস্টার সেন পকেট হইতে চাবি বাহির করিয়া দরজাটি খুলিয়া দিলেন। ভেতরে এত অল্প জায়গা যে 4 জন লোকের স্থান সংকুলান হওয়াই শক্ত, তার উপর আলোর অভাবও যথেষ্ট। মিস্টার সেন পকেট থেকে খুব দামি একটা টর্চ বাহির করিয়া এধার ওধার টর্চের তীব্র আলোক ফেলিতে লাগিলেন। এক কোণে ছোট্ট সাদা মতো একটা জিনিস দেখা গেল। আঙুলে করিয়া সেটুকু তুলিয়া আনিলে মিস্টার সেনকে হুকাকাশি জিজ্ঞাসা করিলেন, দেখুন তো, এটা কি আপনাদের হীরা কাটার কোনো কাজে আসে?
মিস্টার সেন দুই হাতে জিনিসটা একটু কাল নাড়াচাড়া করিয়া বলিলেন, এ তো দেখছি তুলো, কিন্তু এ তো সাধারণ তুলো নয়, এ তো প্রায় রেশমের সামিল। এই আমাদের কারখানায় ঢুকলো কোত্থেকে? ঠিক বলেছেন, কাচের গুঁড়ো যেমন অসাধারণ, তুলোও ঠিক তাই। বাজারে এ ধরনের তুলো আপনি কিনতে পাবেন না। চলো এবার বার হওয়া যাক, আমার কাজ হয়ে গেছে। দরজা বন্ধ করিতে করিতে মিস্টার সেন জিজ্ঞাসা করিলেন, ব্যাপারটা কিছু আসতে পারছেন? তা পারছি বই কি, 12 আনা রহস্যই পরিষ্কার হয়ে গেছে। বটে নাকি? মিস্টার সেন যেন আকাশ হইতে পড়িলেন। পলকের জন্য আশার আলোকে তাহার সমস্ত মুখ ভরিয়া উঠিল। কহিলেন, মহারাজের হিরে তবে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? তা নেই, কথাই বা বলি কি করে। কাল আর আমার দেখা হয়তো আপনি পাবেন না, তবে পরশু নাগাদ আমার কাছ থেকে একটা টেলিফোন আপনি আশা করতে পারেন। এখন যাবার আগে একটা কথা, কারখানার ঘরের দরোয়ানকে আমি একটু আড়ালে ডেকে গুটি দিয়ে প্রশ্ন করতে চাই, অবশ্য যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। সে কি কথা, আপনি যা ভালো বুঝবেন করবেন, আমাদের আবার কি আপত্তি? বেশ, তবে চলুন একবার তার কাছে আমাকে নিয়ে। হুকাকাশি ঠিকই বলিয়াছিলেন। বাস্তবিকই তার পরদিন সারাবেলা তার আর কোনো পাত্তা পাওয়া গেল না। তারপর সন্ধ্যাবেলা হঠাৎ তিনি ঝড়ের মতো রণজিতের বাড়ি আসে উপস্থিত হইলেন। কহিলেন, চট করে যাওয়াটা গায়ে চড়িয়ে নিন তো রণজিৎ বাবু, একবার বঙ্গবলিশ্বর অফিসে যেতে হবে। কেন, সেখানে কি দরকার? ডাট অ্যান্ড ডাট জুয়েলার্স একটা বিজ্ঞাপনের কপি আমার হাতে দিয়েছে। কালকেই বঙ্গবলিশ্বর পত্রিকায় সেটা বার হওয়া চাই। আবার কথায়, এত দেরিতে ওরা যদি বিজ্ঞাপনের কপি নিতে আপত্তি করে, তাই আপনাকে সঙ্গে নেয়া। খবরের কাগজ বহলে আপনার খুব খাতির, আপনার অনুরোধ ওরা কেউ ফেলতে পারবে না। খবরের কাগজ অফিস হইতে বাইর হইয়া হুকাকাশি আবার ডুব মারিলেন। পরদিন বিকাল পর্যন্ত আর তার কোনো খবরাখবর নাই। রণজিৎ অদম্য কৌতূহল চাপিয়া রাখিতে না পারিয়া অনবরত ঘর বাহির করিতেছিল। এমন সময় ক্রিং ক্রিং করিয়া টেলিফোনের ঘণ্টা বাজিয়া উঠিল। তাড়াতাড়ি উঠিয়া গিয়া সে রিসিভারটা কানে লাগাইল। তারপর চোঙার কাছে মুখ লাগাইয়া কহিল, হ্যালো। ও মিস্টার হুকাকাশি, খবর কি? আমার আর আপনার দুজনেরই সন্ধ্যার পর মিস্টার সেনের ওখানে নিমন্ত্রণ। হঠাৎ এত আনন্দোৎসবের কারণ কি? বলেন কি, বিঘাউনি রাজের হীরার উদ্ধার এর মধ্যে হয়ে গেছে? আপনি তো মানুষ নন মিস্টার হুকাকাশি, কিছুতেই মানুষ নন। হ্যাঁ, অপদেবতা, তাই বটে। আমাকে ট্যাক্সিতে তুলে নিয়ে যাবেন? আচ্ছা। রণজিৎ ট্যাক্সিতে আসিয়া উঠিলে হুকাকাশি বলিতে শুরু করিলেন, একেবারে বৈজ্ঞানিক চুরি বসাই, এদেশে এমনতর ব্যাপার বড় দেখা যায় না। অক্ষয় নামে এক নামজাতা ঝাড়ু জোচ্চোর সম্প্রতি জেল থেকে বেরিয়ে এক নতুন ধরনের জোচ্চুরি শুরু করেছিল। ভিন্ন ভিন্ন প্যাটার্নের অনেকগুলো নকল ঝিরা জোগাড় করে সেসব কোথায় পাওয়া যায় তা আপনি তারা না জানলেও জোচ্চোরা তার খবর রাখে। সে কলকাতার দোকানে দোকানে ঘুরে বেড়াতো, খদ্দের সেজে দোকানের কাউন্টারের ওপর হীরা পরখ করবার ধূর্তয়ে নকল হিরে বাক্সের চালান দিয়ে আসল খানা বার করে বলতো। তা অবশ্যই পছন্দ হলো না। তারপর দোকানির চোখের সামনেই খুট করে বাক্সটা টিপে দিয়ে চলে আসতো। চোখের সামনে হীরা বন্ধ করা হয়েছে দেখে দোকানির আর কোনো সন্দেহ হতো না। তারপর আসল ব্যাপারটি যখন খোলসা হতো, তখন খদ্দের একদম ভেঙে পড়েছে। এই রকম বার 2-3 ঘটতেই মনিকার মহল সাবধান হয়ে গেল। দু একজন আমাকেও খবর দিল। অক্ষয় বুঝল ঘন ঘন এক ফিকির বেশি দিন চালানো নিরাপদ নয়, একটু অন্য পথে যাওয়া দরকার। হঠাৎ তখন তার মনে পড়ল সেন সরকার কোম্পানির কথা। শোনা যায় ওদের হিরে নাকি বাজার চলতি হিরের চেয়ে ঢের ঢের বেশি দামি। মাথায় একটু হাত বুলিয়ে দেখলে ক্ষতি কি? টাকা কমলে বনমণি সেন নামের সেনার সরকার কোম্পানির এক কারিগরকে অক্ষয় হাত করে ফেলে। এবার প্ল্যান হলো সম্পূর্ণ নতুন ধরনের। ঝাড়ু জোচ্চুর কিনা, হরেক রকম জোচ্চুরি সার সরঞ্জাম ওর কাছে আছে। এই সরঞ্জামের মধ্যে আছে গুটি কয়েক শেখানো পায়রা। আপনি নিশ্চয়ই জানেন, শিক্ষিত পায়রাকে কোনো জায়গা থেকে ছেড়ে দিলে সে উড়ে গিয়ে ঠিক তার মালিকের বাড়িতেই হাজির হবে। আগেকার দিনে সেনাপতিরা এর পায়ে চিঠি বেঁধে যুদ্ধক্ষেত্র থেকে রাজধানীতে পর্যন্ত খবর পাঠাতেন। এরকম একটি শেখানো পায়রা বনমালীকে দেয়া হলো। সেন সরকারের কারখানাঘরে
কর্মচারীদের ঢোকবার বেলায় কোনো রকম দেহ তালাশ করা হয় না, কেননা তা অনাবশ্যক। ওটা শুধু করা হয় বের হওয়ার সময়। বনমালী তার টিফিনের বাক্সে হাওয়া চলাচলের উপযোগী গোটাকয়েক ছেঁদা করে পায়রাটিকে তারই ভেতরে পুড়ে ফেললে। তারপর টিফিন বলে চালিয়ে বাক্সটাকে নিয়ে এলো কারখানা ঘরের মধ্যে। ভেলকিওয়ালার পায়রার মতো অক্ষরের পায়রাও ডাকে না, চুপচাপ পড়ে থাকে। বনমালী আগেই খবর পেয়েছে পাকা জহুরি মিস্টার সেনের উপস্থিতি ছাড়া মৃগাহরি রাজের হীরা কাটা হবে না, আর সেদিনই টিফিনের সময় মিস্টার সেনকে কাজের তাগাদায় বেরোতে হবে। ফিরবেন তিনি কারখানা বন্ধ হওয়ার সময় দেহ তল্লাশি করতে। কাজেই টিফিনের পর সে সুযোগ বুঝে অক্ষয়ের দেওয়াখানি জুৎসাই নকল হীরা কেসে রেখে আসল হীরাখানি তুলে নিল। যেমন গয়নাগাটির দোকানে সচরাচর হয়ে থাকে। কাজের খাতিরে সকলকেই সর্বদার কেসের কাছে যেতে হচ্ছে, সন্দেহের কোনো কারণ নেই। পার্টিশনের এধারে বাথরুমে এসে অন্যের অলক্ষ্যে পায়রার পায়ে মৃগাহরি রাজের হীরা বেঁধে দিতে তার কোনো কষ্ট হয়নি। তারপর বাক্স ফের পায়রা পুড়ে সে আবার চলে এলো হলঘরে, যেখানে জঞ্জাল ফেলার নর্দমা ঠিক তারই মুখে। এই নর্দমাটির সর্বদাই ব্যবহার হচ্ছে। কাজী হুঁশিয়ারির সঙ্গে চারদিক দেখে নিয়ে কৌশলে যখন সে পায়রাটিকে নর্দমার ভেতর ঢুকিয়ে দিলে, তখনও কারো কোনো সন্দেহ হওয়ার কারণ ঘটেনি। পায়রা এসে পড়ল চৌবাচ্চা ঘরে। সেই ঘরের খুব উঁচুতে আলু ঢোকবার পুকুরগুলোতে মোটা মোটা লোহার শিক লাগানো। চোর আটকাবার পক্ষে তা পর্যাপ্ত বটে, তবে পায়রার পক্ষে সে পথে গলে যাওয়া কিছুই কষ্টকর নয়। শিক্ষিত পায়রা সেই পথেই উড়ে এসে অক্ষয়ের হাতে মৃগাহরি রাজের হীরা পৌঁছে দিল। এদিকে এক মুহূর্ত হীরার খুব খালি পড়ে থাকেনি বলে এদিকে কারোর নজর যায়নি। আর বড়ওয়ালিও এতটা সাহস পেয়েছিল। ছুটির সময় প্রতিটি কপি ভর্তি আছে দেখে মিস্টার সরকারও কিছু খুঁটিয়ে দেখা আবশ্যক মনে করেননি। কেস বন্ধ করে ফেলেছেন। সকলের ধারণা ছিল মৃগাহরি রাজের হীরা সারা রাত কেসেই ছিল। পরদিন বড়ওয়ালি এসে প্রথমেই সেই নকল হীরা মানে কাচের টুকরোটা কেস থেকে তুলে এনে প্রেসাইকলে ফেলে এক মুহূর্তে বালির মতো বিক্রি করে ফেললে। তারপর সেই কাচের গুঁড়ো পার্টিশনের ওধারে ফেলে দিল, যাতে জলের সঙ্গে অদৃশ্য হয়ে যায়। ভয়ে ভয়ে তাড়াতাড়িতে কাজ সারতে গিয়ে যাতে গুঁড়ো কিন্তু মেঝেতে ছড়িয়ে পড়েছিল। নকল হীরাটাকে এইভাবে নষ্ট করার অর্থ যে মিস্টার সেনের মনে দৃঢ় ধারণা জন্মাবে যে রাত্রিরে বাইরের কোনো চোর এসে মৃগাহরি রাজের হীরাখানি আত্মসাৎ করেছে, ভেতরের কোনো কারিগরের এর সঙ্গে যোগাযোগ নেই। অর্থাৎ একদম উল্টো দিকে অনুসন্ধানের মুখটা ঘুরিয়ে দেওয়া। রণজিৎ অবাক হইয়া সমস্ত ঘটনা শুনিতেছিল। হুক্কাকাশির বর্ণনা শেষ হয়ে যাওয়ার পরও সে একটুকাল চুপ করিয়া রইল। তারপর বলিল, বাস্তবিক এই যে আপনি কি করে বার করলেন ভেবে ভেবে কিছুই কুনকালারা পাচ্ছি না। হুক্কাকাশি হাসিয়া বললেন, আচ্ছা শুনুন, তবে কুলকিনারা পাইয়ে দিচ্ছি। সেরাট সরকার কোম্পানির কারখানায় এসে গোড়াতেই একটা জিনিস একদম পরিষ্কার হয়ে গেল। রাত্রিযোগে বাইরের কোনো চোর ভেতরে এসে যে হীরা চুরি করেনি সেটা সুনিশ্চিত। এরকম একটা সুরক্ষিত দুর্গে তাদের আশাই যে শুধু দুর্বহ ব্যাপার তাই নয়। দরজা অথবা জানলা কোথাও তাদের আসবার বিন্দুমাত্র চিন্তা নেই। এমনকি হীরার কেসটা পর্যন্ত বদ্ধ অবস্থাতেই দেখা গেছে। কাজেই প্রথমত সেই সম্ভাবনাটা একদম বাতিল করে বিচারের বিষয়টি সীমাবদ্ধ করে রাখলাম। বাইরে থেকে কেউ যখন আসছেনি, তখন নিশ্চয়ই ভেতর থেকেই হীরা পাচার হয়েছে। কারখানা ঘরটাকে খুঁটিয়ে পরীক্ষা করলে এও বোঝা যায় যে হীরা তো দূরের কথা, পাঁচি গলারও যেতে পারে এমনও ফাঁক নেই কোথাও, বাদ শুধু ওই নর্দমাটা। সুতরাং ওই নর্দমার পথেই হীরে আসতে পারে হলঘর থেকে চৌবাচ্চা ঘরে। সুতরাং নর্দমাই হবে আমার অনুসন্ধানের প্রধান লক্ষ্য। বিচারের বিষয় আরও সীমাবদ্ধ হয়ে উঠল। তারপর বিবেচ্য চৌবাচ্চা ঘরে মিস্টার সেন ভিন্ন আরও কারো ঢোকবার উপায় নেই। কাজেই সেখান থেকে হীরাখানাকে ফের কোথাও চালান দিতে হলে তার একমাত্র পথ প্রায় 14 ফুট উঁচুতে আলো বাতাস ঢোকবার উদ্দেশ্যে লোহার শিক দেওয়া যে দুটো পুকুর আছে তারই কোনো একটা। এই অবস্থায় এক ঘর থেকে অন্য ঘরে হিলে চালান দেওয়া কোনো লোকের পক্ষে শুধু নিজের চেষ্টায় অসম্ভব হয়। হয় তাকে কোনো যন্ত্রের সাহায্য নিতে হবে, নতুবা কোনো জীবের। এতখানি বোধসম্পন্ন যন্ত্র থাকতে পারে বলে আমি নিজে বিশ্বাস করি না। কোনো সুস্থ মস্তিষ্কের লোকই বিশ্বাস করেন বলে মনে হয় না। কাজেই সাহায্য নেওয়া হয়েছে নিশ্চয়ই কোনো জীবের। সেই জীবটি এত ছোট হওয়া চাই যে একটা নর্দমার পথ দিয়ে অনায়াসে সে গলে যেতে পারে। একটা টিফিন বাক্সে অনায়াসে তাকে কারখানা ঘরে আনা চলে,
কারণ ওভাবে ছাড়া অন্য কোনো উপায় তাকে কারখানা ঘরে আনা সম্ভব নয়। কাজেই অন্য সব চিন্তা ছেড়ে আমাকে শুধু দেখতে হবে ঘরের কোথাও হেন কোনো জীবের বিন্দুমাত্র কিছু চিহ্ন পড়ে আছে কিনা। বিচারের বিষয়টি কতখানি ছোট হয়েছে দেখতে পেয়েছেন। ঘরে ঢুকেই একজন কারিগরের বৈজ্ঞানিক বুদ্ধি সম্বন্ধে আমি কটাক্ষ করেছিলাম, মনে আছে? খাবার নষ্ট হওয়ার ভয়ে খাবারের বাক্সে ছোট ছোট ছাদা করে নিয়েছিল বলে। খাবার টাটকা রাখার উদ্দেশ্যে এই কাজ সে করেছে কথা কিন্তু তখনও বিশ্বাস করিনি। ঘোরতর সন্দেহ হয়েছিল যে জীবটিকে বাক্সে পড়বার পর তার নিঃশ্বাস প্রশ্বাসে হাওয়া সরবরাহের জন্য এ ব্যবস্থা। পার্টিশনের এপাশে এসে মেঝের উপর চাল আর ডাল দেখতে পেরে আপনারা সবাই অবাক হয়ে গেছিলেন। আমি কিন্তু হইনি। এগুলো সেই জীবটিরই খাবার। এপাশে এনে তাকে খোলবার সময় বাক্স থেকে ছিটকে বেরিয়ে এসছে। আমি তা তক্ষুনি বুঝতে পেরেছিলাম। কী ধরনের জীব খাবার দেখে তাও কিছুটা আন্দাজ হলো, যদিও আমার মনে ওই ধরনেরই ধারণা ছিল। তারপর চৌবাচ্চা ঘরে তুলো জাতীয় জিনিসটা দেখে মিস্টার সেনেরও মনে হয়েছিল যে সাধারণ তুলোটা নয়। আমি কিন্তু তখনই বুঝতে পেরেছি সাধারণ অসাধারণ কোনো তুলোই ওটা নয়, সম্পূর্ণ আলাদা জিনিস। একটা সাদা পায়রার পালক। টর দেওয়ার পথে ঘষাঘষিতে পায়রার ওপর উঠে এলে সেটা ঠিক রেসপির তুলোর মতোই মনে হওয়ার কথা। সমস্ত ব্যাপারটা যখন প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল যে পায়রার পায়ে বেঁধে কারখানার একজন কারিগর হীরা চালান দিয়েছে, এবং সেই কারিগরটি কে তা আঁচতেও কষ্ট হলো না। ছেঁদাওয়ালা বা খাবারের বাক্সের মালিক যিনি, তিনি অর্থাৎ খাকি হাফ প্যান্ট পরা লোকটা। পার্টিশনের ওধারে মেঝের উপর আরেকটা রহস্যময় জিনিস পাওয়া গেল। মিস্টার সেন ঠিকই এসেছিলেন, ওগুলো সত্যিই কাচের মিহিগুঁড়ো। হীরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। থাকলে মিস্টার সেনের মতো পাখা জহরি কখনোই ভুল করতেন না। কাচের গুঁড়ো তার কারখানায় কী করে এলো ভেবে মিস্টার সেন আশ্চর্য হচ্ছিলেন, কিন্তু একটু তলিয়ে দেখলে এত আশ্চর্য হওয়ার কিছুই নেই। ব্যাপারটা তো এই, কোনো কারণে হীরা চোরের একখণ্ড কাজ কারখানার ভেতরে আনার দরকার হয়েছিল। তারপর দরকার চুকে যাওয়ার পর সেটাকে আর কোনো মধ্যে লুকোনোর উপায় দেখিয়ে তা গুড়িয়ে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কি জন্য কাচের টুকরোটার কারখানায় আনার প্রয়োজন হতে পারে? একটু বিবেচনা করে দেখলেই বুঝতে পারবেন। ভিখাউনির রাজের নম্বরাটা হীরার খোপটা খালি রেখে পায়রার পায়ে সেটি বাঁধবার চেষ্টা করলে বিশেষ দুঃসাহসের কাজ, কারণ তাতে তো কিছুটা সময় লাগবে। ধরা পড়লে আর রক্ষা নেই। কাজেই কারিগর স্বভাবতই চেষ্টা করবে এক টুকরো নকল হিরে সেই খোপে রেখে সবার চোখে ধুলো দিতে। পরদিন একটু সকাল সকাল এসে সেই কাজখানা উড়িয়ে দিলেই হলো। কারিগরদের সম্বন্ধে তাদের কোনো সন্দেহ হয় না। পুলিশ তাদের পেছনে লাগবে না। সুযোগ বুঝে কাজখানাকে প্রেসার করলে চূর্ণ করে আর 8 মিনিটও সময় লাগে না। এটা অতি সহজেই সমাধান হয়ে যায়। আমি গোপনে দরনের কাজে খোঁজ নিয়ে জেনেছি পরশুদিন সবার আগে কারখানার গেটে পৌঁছেছিল ওই খাকি প্যান্ট পরা লোকটাই। বড় বেশি গরজ কিনা তাই দেরি হয়নি। ওর নামে যে বনওয়ালি তাও দরনের কাজ শুনেছি। এর পরের ঘটনার বেশি বলার দরকার নেই, সংক্ষেপে বললেই চলবে। আপনাকে বিদায় দিয়ে আমি কারখানার কাছে একটা জায়গায় অপেক্ষা করতে থাকলাম। তারপর ছুটির পর বড়োয়ালি বার হতেই গোপনে তার পিছু নেওয়া গেল। সে এসে উপস্থিত হলো বাগবাজারের একটা বাড়ির দরজায়। বার কয়েক করোনাতে যে লোকটা এসে দরজা খুলে দিল তাকে দেখে আমার দস্তুর মতো চমকে দিতে হলো। বছর কয়েক আগে এক জোচ্চুরির ব্যাপারে ধরতে গেলে আমি ওকে জেলে পড়েছিলাম। লোকটার নাম অক্ষয়, জোচ্চোরের ধাড়ি। ভাবলাম জেল থেকে বেরিয়ে আবার হীরের ব্যবসা ধরেছে নাকি। হালে কলকাতার বণিকার মহলে আসল হীরের জায়গায় মাঝে মাঝে নকল হীরা চালানো হচ্ছে, সেগুলোর বলে এই মহাত্মাটাই নেই তো। ফলে পরদিন অনেকটা সময় আমাকে বাগবাজারেই কাটাতে হলো। বিশেষ লক্ষ্য করে দেখেছিলাম অক্ষয়চন্দ্র আমাদের বঙ্গবিশ্লেষণ কাগজের নিয়মিত পাঠক। সেদিন আমার মক্কেল মেসেস ভাট অ্যান্ড ভাট জুয়েলার্সের সঙ্গে পরামর্শ করে তাদেরই নামে বঙ্গবিশ্লেষণ কাগজে একটা বিজ্ঞাপন দেওয়া হলো। কয়েকখানা হিরে তাদের কাজ ওখানে অল্প দামে বিক্রি হবে, শোকেসে আছে, তাই যে কোনো লোক এসে দেখে যেতে পারে। বেশ জানতাম ভয়ের চেয়ে লোকটাই অক্ষয়চন্দ্রের বেশি। বঙ্গবিশ্লেষণ বিজ্ঞাপন পড়বার পর সে কিছুতেই স্থির থাকতে পারবে না, একটা না একটা জোচ্চুরি মতলব নিয়ে ঠিক হাজির হবে। হলোও তাই। যেমনি সে দোকানে এসে ঢোকা, আমি ক্যাট করে ওকে সঙ্গে ধরে ওর পকেটে হাত ঢুকিয়ে দিলাম। বেরিয়ে এলো খান 15 নানান সাইজের নানান প্যাটার্নের নকল হীরা।
এরপর আর বেশি কিছু বলার নেই, শুধু এটুকু ছাড়া যে আবার টেলিফোন পেয়ে অক্ষয় চন্দ্রেরই বিছানার তোষক কেটে মিস্টার সেন পুলিশের সাহায্যে বিঘাউরি রাঁচির হীরাখানা উদ্ধার করে এনেছেন। অক্ষয় চন্দ্র এবং বনমালী দুজনেই এখনো হাজতে। এই যে আমরা মিস্টার সেনের বাড়ি এসে পড়েছি। এ পাঁজি, রক্ষে রক্ষে।